সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন সৈয়দ মুজতবা আলী রচিত টুনি মেম গল্পটির প্রথম পর্ব। আমি ওয়ারা কারিম, সাথে থাকুন। বেশি দিনের কথা নয়, হালের। পরিমরি হয়ে শেয়ালদায় আসাম লিঙ্কে উঠেছি। বোলপুরে নামব। কামরা ফাঁকা। এক কোণে গলকম্বল মানমুনিয়া দাড়িওয়ালা এক সুদর্শন ভদ্রলোক মাত্র। তিনি আমার দিকে আর নয়নে তাকান। আম্মু। একসঙ্গে একে অন্যকে চিনতে পারলুম। আমি বললুম, খান্নারে। সে হাঁকলে, মিতুনারে। যুগপৎ উল্লম্ফন, ঘন ঘন আলিঙ্গন। পাঠশালে পাশাপাশি বসতুম। তারপরে ৩০টি বছর পর দেখা। প্রথম উচ্ছ্বাস সমাপ্ত হলে জিজ্ঞেস করলুম, তুই এরকম বদখত দাড়ি রেখেছিস কেন? খানটা ওই পাঠশালার যুগেও ছিল হাড়ে টক শয়তান। প্রশ্ন শুধলে ইহুদিদের মতো পাল্টা প্রশ্ন জিজ্ঞেস করে, উত্তরটা এড়িয়ে যায়। শুধালে, দাড়া কারে কয়? হাড়ি বড় সাইজের হলে হাড়া হয়, গাড়ি গাড়া। দাড়ি হিন্দি উর্দুতে স্ত্রীলিঙ্গ, কিন্তু দাড়া পুংলিঙ্গ। তোরটা দাড়ি নয়, দাড়া। অবশ্য অস্বীকার করি নে, তাকে দেখাচ্ছিল গত শতাব্দীর ফরাসি খানদানিদের মতো। খানের রং প্যাটপ্যাটে ফর্সা, গায়ে প্রচুর পাঁঠার রক্ত। শুধালুম, তা তোর পাকিস্তান ছেড়ে এই নাপাক দেশে এসেছিস কি করতে? আজমিরের খাজা মঈনুদ্দিন চিশতির কাছে মানত করেছিলাম, বাবার আশীর্বাদে আল্লাহ যদি আমাকে এসপিতে প্রমোশন করেন তবে বাবার দরগা দর্শনে যাব। ভালো মন্দ যা আছে তাই দিয়ে শিরনি চড়াবো। সেই সেরে ফিরছি। এই নে প্রসাদী গোলাপের পাপড়ি। আমি মাথায় ছুঁয়ে বললুম, ও তুই বুঝি পুলিশে ঢুকেছিলি? বললে, হ্যাঁ, সাব ইন্সপেক্টর হয়ে। আশ্চর্য হয়ে শুধালুম, বলিস কি রে, এর মধ্যেই এসপি? প্রসাদীর পাপড়ি মাথায় ঠেকিয়ে বললে, খাজা মঈনুদ্দিন চিশতির দোয়া আর হিন্দুদের কৃপায়। হিন্দুদের কৃপায়? হ্যাঁ ভাই, হ্যাঁ, তেনাদেরই কৃপায়। তেনারা যদি পূব বাংলার পুলিশের ডাঙর ডাঙর নকরি ছেড়ে ঝেঁটিয়ে পশ্চিম বাংলা আর আসামে না চলে যেতেন, তাহলে আমি গন্ডায় গন্ডায় প্রমোশন পেতুম কি করে? তারা থাকলে হয়তো অবিচার করে আমাকে ২-১টা নাহক প্রমোশন দিত, কিন্তু একদম দিনকে রাত, রাতকে দিন তো করা যায় না। আর তুই তো বিশ্বাস করবি না, তুই চিরকালেই সন্দেহ পিচাস। যে কটি হিন্দু রয়ে গেল তারা গন্ডায় গন্ডায় না হোক জোড়ায় জোড়ায় প্রমোশন পেয়েছে। জানিস, মণ্ডল সিভিল সার্জন হয়েছে। আমি ভিড়মি যাই আর কি। গাড়ল ফোঁড়াটি পর্যন্ত কাটতে জানত না। খান বললে, সব তো শুনলি, তোর বইও আমি ২-৪খানা পড়েছি। আচ্ছা বলতো, এসব বানিয়ে বানিয়ে লিখিস না কিছু কিছু দেখাশোনার জিনিস অভিজ্ঞতার বস্তু? কিছুটা বানিয়ে, কিছুটা অভিজ্ঞতা থেকে। তাজ্জব, আমি তো ভাই বিস্তর খুন খারাপই দেখলুম। এক একটা এমন যে আস্ত একখানা উপন্যাস হয়, কিন্তু তারই রিপোর্ট লিখতে গেলে আমার তালুর জল আর নিবের কালি শুকিয়ে যায়। কি করে যে তুই লিখিস? আমি বললুম, আমাকেও যদি শুদ্ধমাত্র ফ্যাক্টের ভিতর নিজেকে সীমাবদ্ধ করে লিখতে হতো, তাহলে আমার রিপোর্টটা হতো তোর চেয়েও ওঁচা। কল্পনা এসে উৎপাত করত। তা সে কথা যাকগে, আমার দিনকাল বড্ডই খারাপ যাচ্ছে। প্লটের অপর্যাপ্ত অনটন। সম্পাদক মিয়া আবার গল্পই চান, ইলাস্ট্রেট করবেন। বল না একটা। দাড়ির ভেতর দিয়ে আঙুল চালাতে চালাতে বললে, কোনটা বলি? কেসগুলো তো মাথার ভিতর আবজাব করছে। আচ্ছা দাঁড়া, ভেবে নি। এমন সময় সিগন্যাল অভাবে ট্রেন খামোখা মাঝপথে দাঁড়ালো। খান বাইরের দিকে তাকিয়ে বললে, এরা কি যাত্রে? তাকিয়ে দেখি মিশকালো সাঁওতাল মেয়ে। তার উপর মেখেছে প্রচুর তেল, শাড়ির উপর বেঁধেছে গামছা। উত্তমাঙ্গে চলি ফলি কিছু নেই, নিটল দেহ, সুডোল ইত্যাদি ইত্যাদি।
শেষেরটা বোঝা গেল পরিষ্কার, কারণ হাত দুটি যতদূর সম্ভব উঁচু করে পলাশ ফুল পাড়বার চেষ্টা করছিল খোঁপায় গুজবে বলে। হলদে পলাশ এই অঞ্চলে লালের তুলনায় ঢের কম। কি জানি, মেয়েটা হয়তো ভেবেছে লাল কালোর চাইতে হলদে কালোর কন্ট্রাস্টে খোলতাই বেশি। বললুম, সাঁওতাল। হ্যাঁ, আমাদের দেশে অত দূর ওরা পৌঁছয়নি, কিংবা হয়তো ছিল এককালে। কাল যেরকম হিন্দু পূব বাংলা ছেড়ে চলে এলো, এরা হয়তো পরশু। খান দেখি আমার কথায় বিশেষ কান দিচ্ছে না, আপন মনে কি যেন ভাবছে। ওস্তাদ গাওয়াইয়া যেরকম গান শুরু করার পূর্বে হঠাৎ কেমন আনমনা হয়ে যান, সেরকম। তখন বিরক্ত করতে নেই। গাড়ি ছাড়ল। একটু কাছে এসে বললে, ওই কালো মেয়ে আরেকটি মেয়ের কথা আমার স্মরণে এনে দিলে। তার রং ছিল এর চেয়েও কালো, কিন্তু সে কি কালো! সব রঙের অভাবে নাকি কালো হয়। হ্যাঁ, তাই কোনো রঙই সাহস করে তার শরীর চড়াও করতে পারেনি। আমি তাকে দেখেছিলুম তার শারীরিক মানসিক চরম দুরবস্থায়, তবু চোখ ফেরাতে পারিনি। হিন্দুরা কেন যে কালি কালি করে তখন বুঝতে পেরেছিলুম। টুনি মেম। গাড়ি বর্ধমানে এসে থামল। বর্ধমানে আমি গত 7 বছর ধরে অর্ডার দিয়ে কখনো কেলনারের কাছ থেকে চা আন্ডা পাইনি। কাজেই ফর সেফটি সেক প্রথমেই ভাঁড়ের চা কিনে আনলুম। বিস্তর ছুটোছুটি করে কিছু কিঞ্চিতের জোগাড় হলো। স্থির করলুম বোলপুরে খানকে একটা পুরা পাক্কা খানা তুলে দেব। সেখানকার গোসাই আমাকে নেক নজরে দেখে। গাড়ি ছাড়তে খান বললে, আমি তখন আব্রুগড়ে এসআই। আমরা বাংলায় লিখি এছাই। রোজ থানায় বসে ভাবি, ইয়া আল্লাহ, চাকরির এই দুস্তর দরিয়া পেরিয়ে কবে গিয়ে এমন মোকামে পৌঁছবো যেখানে হর হামেশা পয়সাটা আধলাটার হিসেব করতে না হয়। ঘুষ খেতে তখনও শিখিনি। আমি শুধালুম, এখন শিখেছিস? বললে, হ্যাঁ, তবে সে অন্য ধরনের, পরে তোকে বুঝিয়ে বলবো। আব্রুগড় বড় মনোরম জায়গা, অনেকটা শিলংয়ের মতো উঁচু নিচুতে ভর্তি, টিলাটালার টক্কর। কোন এক সাহেব নাকি মালয় না কোথা থেকে কৃষ্ণচূড়া এনে এখানে পুঁতে দেয়। এখন শহরটা আগা 5 তলা তাই দিয়ে ভর্তি। শহরটা এমনিতেই সবুজ, তার উপর এলো গোলমোড়ের কালো সবুজ, আর তার মাঝখানে ফুটে ওঠে বাড়িগুলোর পোড়া লালের টাইলের ছাদ। চতুর্দিকে অজস্র চা বাগান আর তেলের খনি। সাহেব শুভ, বেহারি, মারওয়াড়িতে শহরটা গিজগিজ করছে। আর খাস আসামিদের তো কথাই নেই, তারা বড় নম্র, বড় সরল। আব্রুগড়ের বটতলাতে 4 আনা দিয়ে মিথ্যে সাক্ষী পাওয়া যেত না। আমাদের দেশে আকছাড়ি যা যায়। এখন কি অবস্থা তা অবশ্য জানি না। বড়কর্তা বলেছিলেন, কিছু একটা জবরদস্ত নতুন করতে না পারলে কুইক প্রমোশন হয় না। জবরদস্ত নূতন করবোটাই বাকি, এখানে খুন খারাপি হয় অত্যল্প। উঠোনই নেই তো আমি নাচি কি করে? তাই থানায় বসে বসে পুরনো দিনের খাতাপত্র দেখি, ফাইল পড়ি। সেটাই একদিন কাজে লেগে গেল। পরে বলছি। আমার চেনা এক রাজমিস্ত্রি আমায় রাস্তায় দাঁড় করিয়ে একদিন বললে, মোল্লা বাজারের পিছনে উঁচু টিলার উপর যে খালি বাংলো আছে, তার বাবুর্চিখানার ভিত মেরামত করতে গিয়ে সে একটা লাশ আবিষ্কার করেছে। ঠিক লাশ নয়, কঙ্কালি বলা যেতে পারে, পচা ছেঁড়া কম্বলে জড়ানো। রক্তের সন্ধান পেয়ে বললুম, তুমি ওখানে যাও, হঠাৎ যেন আবিষ্কার করেছ এই ভাব করে আমাকে খবর পাঠাও। তা না হলে পরে প্রমাণ করতে হবে ওটা সত্যই সেখানে ছিল, বাইরের থেকে এনে কেউ চাপায়নি। জিনিসটা যে খারাপই তাতে কোনো সন্দেহ নেই। বাবুর্চিখানার নিচে কম্বলে জড়ানো পোতা কঙ্কাল। এখানে কশ্চিনকালেও কোনো গোরস্থান ছিল না। টিলার ঢালুর দিকে কতটুকুই জায়গা যে ওখানে মানুষ গোরস্থান বানাতে যাবে। তাহলে এটা নিশ্চয়ই খুনের ব্যাপার। শুধু খারাপই নয়, খুন খারাপই। আমি বললুম, সাক্ষাৎ শার্লক হোমস। শুধু হলে
সে আবার কে? আমি প্রথমটায় হকচকিয়ে পরে সামলে নিয়ে বললুম, তুমি এগো, আমি আর রসভঙ্গ করব না। বললে, প্রথম রক্তের সন্ধান পেয়ে আমি যেন হন্যে হয়ে উঠলুম। সমস্ত রাত ঘুম হলো না। মাথার ভিতর ঘুরছে কত রকম নরহত্যার ছবি, যেন স্বয়ং 5 কড়ি দে সেগুলো এঁকে যাচ্ছেন, আর দীনেন্দ্র কুমার রায় আপন হাতে রং গুলে দিচ্ছেন, বেবাক লালে লাল। আমি বললুম, রসভঙ্গ করতে হলো, অপরাধ নিসনি। হোমস হলো বিলিতি অরিন্দম। খান বললে, তাই বল, কিন্তু তুই ভাবিস নে তোকে একটা রগে খুনের কাহিনী শোনাতে যাচ্ছি মাত্র। এতে আছে বড় দুঃখের কথা, বড় বিষাদ বেদনা। স্বর্গ আমি দেখিনি, কিন্তু স্বর্গচ্যুত হতভাগ্য একজনকে আমি দেখেছি। সেই দৃশ্য আর কারো দেখবার দরকার নেই। কি বলছিলুম? হ্যাঁ, ভোর হতে না হতেই আমি থানায় এসে উপস্থিত। কিন্তু মূর্খের মতো আমি রাজমিস্ত্রিকে বলে রাখিনি সে কখন আসবে। সে যদি এসে ফিরে যায়, কিংবা কেসটা হাতছাড়া হয়ে যায়। আজ হাসি পায়। রাত দুপুরে এখন যদি জমাদার এসে খবর দেয়, পদ্মার চরে ডাকাতিতে 5টা চড়ুয়া আর 3টে ডাকাত মারা গিয়েছে, আমি তাহলে পাশবালিশ জাবড়ে ধরে বলি, যা যা, দিক করিসনি। রাজমিস্ত্রি হেলে দুলে বেলা প্রায় 12টার দিকে এলেন, আমাকে 8 ঘন্টা দগ্ধানোর পর। যেন সদ্য এইমাত্র ফার্স্ট ইনফরমেশন পেয়েছি, এরকম ধারা মুখের ভাব করে 2টি কষ্টম্বল নিয়ে অকুস্থলের দিকে রওনা দিলুম। গিয়ে দেখি অত্যন্ত কুস্থান, অর্থাৎ অকুস্থানই বটে। আমি বললুম, ওই মোলো, অকুস্থান হয়েছে আরবি ওয়াকেয়া, অর্থাৎ ঘটনা আর স্থান নিয়ে। খান বললে, থাক থাক, আর বিদ্যে ফলাতে হবে না, অকুস্থলের হালটা ভালো করে শোন। 3 বছর ধরে বাংলোটায় বসতি ছিল না বলে বাবুর্চিখানার দৌড় জানালা চুরি গিয়েছে। ঘরটা পড়ো পড়ো। কি এক নূতন সাহেব আসবে বলে ওটার ভিত মেরামত করতে গিয়ে বেরিয়েছে একটা কঙ্কাল, পচা কম্বলে জড়ানো। মাথার চুল ছাড়া আর সব পচে মাটির সঙ্গে মিশে গিয়েছে। আমি নয়া শিকারীর মতো সন্তর্পণে এগোলুম বলে খুলির ভিতর মাটির মধ্যে পেয়ে গেলুম একটা বুলেট। তখন ভালো করে তাকিয়ে দেখি খুলির পিছনের দিকে একটা ওই সাইজের গর্ত। আব্রু গড়ে গন্ডায় গন্ডায় স্পেশালিস্ট নেই যে আমায় তদ্দণ্ডে বাতলে দেবে ব্যাপারটা কি। অন্তত এই যে কঙ্কাল, এর লাশটা কবে মাটিতে পোতা হয়েছিল। শহরের অ্যাসিস্ট্যান্ট সার্জন আমাদেরই জেলার ধীরেন সেন। তাকে ধরে এনে শুধালুম। বললেন, অন্তত 3 বছর। বিচক্ষণ লোক। রায়টা দিলেন কঙ্কাল উপেক্ষা করে, কম্বলটা উত্তম রূপে পরখ করে। তাহলে প্রশ্ন, 3 বছর পূর্বে ওই বাংলোয় থাকতো কে, যার সময় ঘটনাটা ঘটেছিল? খবর পাওয়া গেল আইরিশম্যান প্যাট্রিক ওহারা সাহেব। সে এখন কোথায়? জেইলে। কেন? সে কথা জেনে কি পুলি পিঠের নেজ গজাবে? আমার মন ক্ষণে এদিকে যায়, ক্ষণে ওদিকে ধায়। বন্ধ ঘরে আগুন লাগলে মানুষ যেমন মতিচ্ছন্ন হয়ে ক্ষণে এ দরজায় ক্ষণে ও জানালায় ধাক্কা দেয়, কোনো একটাও ভালো করে একাগ্র মনে খোলবার চেষ্টা করে না। আমার হলো তাই। কোনো একটা ক্লু 5 মিনিটের তরেও ঠিকমতো ফলো আপ করতে পারিনি। এখন জ্ঞানগম্যি হয়েছে ঢের। এখন বুদ্ধি হয়েছে বলে বুঝেছি যে এসব রহস্য সমাধান বুদ্ধির কর্ম নয়। রুটিনের ঘানিতে সবকিছু ফেলে দিতে হয়। তেল বেরিয়ে আসবেই আসবে, সমস্যার সমাধান হবেই হবে। যে কাজ আজ 5 মিনিটে করতে পারি, তখন লেগেছিল 1 সপ্তাহ। ততদিনে প্রশ্নগুলো মোটামুটি সামনে খাড়া করে নিয়েছি। 1, লোকটা কে? 2, এটা খুন তো? 3, কে খুন করলে? 4, কার বন্দুকের গুলি? কঙ্কাল থেকে মানুষ শনাক্ত অসম্ভব না হলেও বড়ই কঠিন। তন্ন তন্ন করেও আংটি টাংটি, বাঁধানো দাঁত, ডেন্টিস্টের কোনো প্রকারের কেরদানি কিছুই পাওয়া গেল না। ব্লাঙ্কো। আমি তো এই শহরে এসেছি মাত্র কয়েক মাস হলো, কিন্তু পুরনো বাসিন্দাদের কেউ কেউ নিশ্চয়ই কিছু না কিছু জানে। কিন্তু অহমিয়ারা সরল হলেও এই তত্ত্বটি বিলক্ষণ জানে যে
পুলিশের ঝামেলাতে খোদার খামোখা জড়িয়ে পড়তে নেই। ব্লাঙ্কো। ইতিমধ্যে রিপোর্ট পৌঁছলো যে খুলির ভিতর যে বুলেট পাওয়া গিয়েছিল সেই বুলেটই খুলির ফুটোটার জন্যে দায়ী। আমি বাঁকা হাসি হেসে বললুম, মারাত্মক আবিষ্কার, এ তো কানাও বলতে পারে। আর ওই দেখ, তোর কৃষ্ণ সুন্দরী আরেক পাল সাঁওতালি, ওদের বসতির দিকে এখন এগোচ্ছি। গাড়ি তখন খানা জংশনে লুপ্ত লাইনে ঢুকবে বলে ধীরে ধীরে চলছিল। খান অনেকক্ষণ ধরে তাদের দিকে তাকিয়ে রইল। তারপর মাথা ঝাঁকুনি দিয়ে বললে, না, টুনি মেমের পায়ের নখের কণাও এরা হতে পারে না। আমার অভিমান হলো, সাঁওতালি আমাদের প্রতিবেশী মেয়ে। লক্ষ্য না করেই খান বললে, বুলেটে যে খুলি ফুটো করেছে সে তো তুই বুঝিস, আমিও বুঝি, কিন্তু আদালত কি বুঝবে? তারা প্রমাণ চায়। আদালত তো আদালত। অডিটের বেলায় জানো কি হয়? পেনশন নেবার জন্যে তুমি সার্টিফিকেট দাখিল করলে যে তুমি এপ্রিল মাসে জীবিত আছো, অডিট শুধালে, কিন্তু মার্চ মাসের সার্টিফিকেট কই? আপনি যে মার্চ মাসে জীবিত ছিলেন তার প্রমাণ কি? না হলে যে মার্চ মাসের পেনশনটা পাবেন না। আমি বললাম, সেটা কিন্তু ঠিক। দিল্লির জাদুঘরে কেন্দ্রের এক মন্ত্রী বিদেশি ভিজিটরকে ছোট্ট একটি শিশুর খুলি দেখিয়ে বললেন, এটি শঙ্করাচার্যের খুলি। ভিজিটর অবাক হয়ে বললেন, তার খুলি এত ছোট ছিল? মন্ত্রী গম্ভীর কণ্ঠে বললেন, এটা তার শিশু বয়সের খুলি। 2 কিংবা 6টা খুলি যখন হতে পারে, তখন 2 কিংবা 6টা জীবন হবে না কেন? তাহলে একটা মার্চ মাসে গ্যাপ পড়াটাই বা বিচিত্র কি? আচ্ছা, ওসব কথা থাক, তারপর কি হলো বল। তখন অনুসন্ধান করতে লাগলুম, খুনটা হয়েছে ওহারা সাহেব এই বাংলোয় থাকাকালীন, না তারপরে কেউ খুন করে লোকটাকে নির্জন পোড়ো বাড়িতে পুঁতে গেছে। ওহারা জেইলে দীর্ঘমেয়াদে। থানার পুরনো ফাইল কাগজপত্র ঘেঁটে যা আবিষ্কার করলুম সেও বিচিত্র। সাহেব 6টা ইংরেজ পরিবারকে চকলেটের ভিতর বিষ ঠেসে তাই খাইয়ে মারবার চেষ্টা করছিল। প্রমাণের অভাব হয়নি। আব্রুগড় থেকে প্রায় 60 মাইল দূরের এক ছোট্ট ডাকঘর থেকে ওহারা পাঠিয়েছিল 6টি রেজিস্ট্রি পার্সেল 6 জন ইংরেজের নামে। পোস্টমাস্টার সেই মর্মে সাক্ষী দিয়েছিল। এদের 2 জন থাকত আব্রুগড়ে, বাকিরা কাছে পিঠের চা বাগানে। একই সঙ্গে একই জিনিস খেয়ে সবাই মরমর হয়েছিল বলে সিভিল সার্জন বুদ্ধি করে সঙ্গে সঙ্গে ধরে ফেলে যে চকলেটের মধ্যে গড়বড় সড়বড় আছে। তাই তারা সে যাত্রায় রক্ষা পায়, কেউ মরেনি। কিন্তু 6টা কেন? একটা পরিবারই বা কেন? একজন লোককেও খুন করার চেষ্টা করলেও দীর্ঘমেয়াদের জন্যে শ্রীঘর। ওহারা আলিপুরে। ইতিমধ্যে বীরভূমের খোয়াইডাঙ্গা আরম্ভ হয়ে গিয়েছে। খান বললে, এদের সঙ্গে আমাদের সবুজ সিলেটের কোনো মিল নেই বটে, কিন্তু তবু এর রুক্ষ শুষ্ক একটা কঠোর সৌন্দর্য আছে। তারপর মাথা ঝাঁকুনি দিয়ে বললে, হ্যাঁ, কি যেন বলছিলাম? ও, মনে পড়েছে। হঠাৎ আমার মাথায় একটা নূতন বুদ্ধির উদয় হলো। ওহারা যখন আইরিশম্যান, তখন তার বন্দুক থাকাটা অসম্ভব নয়। খবর নিয়ে জানতে পারলুম ছিল। আমি জানতুম কারো দীর্ঘমেয়াদের জেল হলে তার বন্দুক সরকারি তোষাখানায় জমা নেওয়া হয়। সেটা সেখানে পাওয়া গেল। বিশেষজ্ঞরা বললেন, খুলির মাথায় যে বুলেট পাওয়া গেছে সেটা নিঃসন্দেহে ওই বন্দুক থেকেই ছোঁড়া হয়েছে। যাক, এতক্ষণে এক কদম এগুলুম। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন যে লোকটা খুন হয়েছে সে কে? কলকাতায় যখন কলেজে পড়তুম তখন আমাদের হস্টেলে রামানন্দ চাটুর্যে একবার জার্নালিজম সম্বন্ধে বক্তৃতা দিতে আসেন। মেলা কথা কর পর তিনি শেষ করেন এই বলে যে কোনো জ্ঞান, যে কোনো খবর, তার মূল্য যত সামান্যই হোক না কেন, কোনো না কোনো দিন জার্নালিজমের কাজে সেটা লেগে যেতে পারে। পুলিশের কাজেও দেখলুম তাই। সে যে আমি অবসর সময়ে থানায় বসে বসে পুরনো ফাইলের কাসুন্দি ঘাঁটতুম, তাই লেগে গেল কাজে। থানায় একখানা খাতাতে লেখা থাকে কে কবে নিরুদ্দেশ হলো।
অবশ্য যদি আত্মীয় স্বজন খবর দেয়। বিরাট দেশ ভারতবর্ষ, কত লোক কত রকমে কপ্পুর হয়ে যায়, কে বা রাখে তার খবর। তবু মনে পড়ল 3 বছর আগে এক বিহারি মজুর নিখোঁজ হয়ে যায়, এবং সঙ্গে সঙ্গে মনে পড়ল কঙ্কালটা জড়ানো ছিল একটা চেক কম্বলে। এই ডিজাইনটা বিহারিদের ভেতর খুবই পপুলার। যে পাড়াতে সে থাকত সেখানে জোর অনুসন্ধান চালালুম, অবশ্য ছদ্মবেশে। চায়ের দোকানে আশ কথা পাশ কথা কওয়ার পর একে ওকে তাকে শুধোই সে বিহারি রামভজনের কি হল। যা খবর পাওয়া গেল সেটা আমাকে আরো কয়েক কদম এগিয়ে দিল। তার নির্যাস রামভজনের বউ টুনি মেম। আমি আশ্চর্য হয়ে বাধা দিয়ে বললুম, বিহারি মজুরের বউ মেম হয় কি করে? খান বললে, সেই কথাই তো হচ্ছে। টুনি ওহারা সাহেবের বাংলোয় কাজ করত, পরে সাহেবের রক্ষিতা হয়ে যায়, তাই বিহারিরা তার নাম দেয় টুনি মেম। রামভজন নাকি একদিন তার দেশের ভাই বেরাদরকে বলে সে দেশে চলে যাচ্ছে, যা জমিয়েছে তাই দিয়ে ক্ষেত খামার করবে। হয়তো তারও বাড়া আরেকটা কারণ ছিল। সামনাসামনি না হোক, আড়ালে আবডালে অনেকেই টুনি মেমকে নিয়ে মস্করা ফিসকিরি করত। অতি অবশ্যই বোঝা যাচ্ছে রামভজনকে বাদ দিয়ে নয়। এবং শেষ খবর, টুনি মেম তার স্বামীকে স্টেশনে নিয়ে যাবার সময় নাকি ওদের দুজনকে ওহারার বাংলোর গেটের সামনে দেখা যায়। আমি শুধালুম, তারপর? কৌতূহল তখন আমার মাথায় রীতিমতো চাড়া দিয়ে উঠেছে। আমাকে হতাশ করে খান বললে, ব্লাঙ্কো। মাস 3 পর যখন রামভজনের পরিচিত নূতন মজুররা আব্রুগড়ে এলো, ওরা কিস্তিতে কিস্তিতে আসছে যাচ্ছে হামেশাই। তখন তারা বললে রামভজন আদপেই দেশে পৌঁছয়নি। আব্রুগড়ের কেউ বললে টুনি মেমের বেহায়াপনায় তিতিবিরক্ত হয়ে সন্ন্যাস নিয়েছে। কেউ বললে দার্জিলিং না কোথায় যেন চা বাগানে কাজ নিয়েছে। আর টুনি মেম? সে তখন ওহারার রক্ষিতা। কিন্তু রক্ষিতা বললে হয়তো ওহারা ও টুনি মেম দুজনারই প্রতি অবিচার করা হয়। ওহারা টুনি মেমকে রেখেছিল রানীর সম্মান দিয়ে, আর টুনি মেম ওহারাকে ভালোবেসেছিল লাইলি যেরকম মজনুকে ভালোবেসেছিল। কিন্তু এসব আমি পরে জানতে পেরেছিলাম। আমি তখন মনে মনে সমস্ত ব্যাপারটার একটা আবছা আবছা ছবি এঁকে ফেলেছি। টুনি মেম স্বামীকে স্টেশনে নিয়ে যাবার পথে ওহারার বাংলোয় নিয়ে যায়। শীতকাল ছিল বলে রামভজন তার সেই চেক কম্বলখানা গায়ে জড়িয়ে নিয়েছিল। তারপর যে কোনো কারণেই হোক ওহারা তাকে গুলি করে মেরে বাবুর্চিখানার ভিতরে পুঁতে ফেলে। যে লোক 6টা পরিবারকে খুনের চেষ্টা করতে পারে তার পক্ষে এটা ধুলো খেলা। চায়ের দোকানে তদন্ত শেষ হলে পর একদিন থানা থেকে সরকারি রূপে চায়ের দোকানে যে সবচেয়ে বেশি ওকিবহাল ছিল তাকে ডেকে পাঠালুম। সে বললে কসম খেয়ে যে কোনো কিছু তার পক্ষে বলা অসম্ভব, তবে রামভজনের ওই রকম একখানা চেক কম্বল ছিল। তাহলে মোদ্দা কথা দাঁড়ালো যে ওহারা যদি রামভজনকে খুন করে থাকে তবে তার একমাত্র সাক্ষী টুনি মেম। টুনি মেম কোথায়? খবর পেলুম ওহারার জেল হওয়ার পর টুনি মেম বড় দুরবস্থায় পড়ে। শেষটায় কোনো পথ না পেয়ে ওহারা সাহেবের বাবুর্চির সঙ্গে উধাও হয়ে যায়। এবার সত্যি আমার সামনে যেন পাথরের পাঁচিল খাড়া হলো। বহু অনুসন্ধান করেও কিছুমাত্র হদিশ পেলুম না খানসামা আর টুনি মেম গেল কোথায়। তখন মনে মনে চিন্তা করলুম, সাহেবদের এই যে বাবুর্চি ক্লাসের লোক, এরা বাঙালি হিন্দু মুসলমানের বাড়িতে চাকরি পায় না। পুডিং পাডিং রোস্টো মোস্টো দুনিয়ার যত সব অখাদ্য এরা রাঁধে। শুয়োর গরুর ঘ্যাঁট এরা যেসব বানায় সেগুলো দূর থেকে দেখেই শেষ বিচারের দিন স্মরণ করিয়ে দেয়। খায় কোন বঙ্গ সন্তানের সাধ্যি। অতএব এই বিষয়ে কোনো সন্দেহ নেই, ওহারার বাবুর্চি নিশ্চয়ই অন্য কোনো সাহেবের চাকুরি নিয়েছে। তোকে পূর্বেই বলেছি, আব্রুগড়ের চতুর্দিকে মাইলের পর মাইল জুড়ে চা বাগান আবজাব করছে। আমি প্রতি উইকেন্ডে
আজ এটা কাল সেটাই তদন্ত করতে লাগলুম। পরনে খানসামা বাবুর্চির পোশাক, সবাইকে শুধোই বাবুর্চির চাকুরি কোথাও খালি আছে কিনা। আরও শুধাই আমার এক ভাই নাম ভাড়িয়ে এক কুলি রমণীর সঙ্গে বসবাস করছে। আসল কারণ অবশ্য আমি ওহারার খানসামার নামটা আবিষ্কার করতে সক্ষম হইনি। আমাদের মা তার জন্যে বড্ড কান্নাকাটি করছে, তার খবর কেউ জানে কিনা। বাগানের পর বাগান ব্লাঙ্কো ড্র করেই যাচ্ছি, আর আমার রোগও সঙ্গে সঙ্গে বেড়ে যাচ্ছে। শেষটায় আল্লাহর কুদরত, পয়গম্বরের মেহেরবানি আর মুর্শিদের দোয়ার 13 স্পর্শ ঘটে গেল। এক চা বাগিচার কম্পাউন্ডার শুধু যে খবরটা দিলে তাই নয়, বাঁকা হাসি হেসে বললে, ও টুরি মেম, দেখে এসো গে তোমার বৌদি কি সুখেই না আছেন। আমি মেলা তর্কাতর্কি না করে ধাওয়া করলুম ম্যানেজার সাহেবের বাংলোর দিকে। সেখানে গিয়ে শুনি বাবুর্চি পরশুদিন থেকে উধাও, তার বউ কুলি লাইনের একটা কুঁড়ে ঘরে গিয়ে আশ্রয় নিয়েছে। সে এক অবর্ণনীয় দৃশ্য। পড়ি পড়ি এই পড়ি ত্রিভঙ্গ মুরারিগো ছতিশয় জরাজীর্ণ একখানা ছন বাঁশের তৈরি কুঁড়ে ঘর, ঝাপের তৈরি দরজাখানা পাশের মাটিতে পড়ছে। ভিতরের দৃশ্য আরও মারাত্মক। স্যাঁতস্যাঁতে নয়, রীতিমতো ভেজা মাটির ভিত, হেথায় গর্ত ভোথায় গর্ত, আল্লাহর মালুম গর্তে সাপ না ইঁদুর আছে। এক কোণে একটা ভাঙা উনুন, কবে যে তাতে শেষ রান্না হয়েছিল ছাই দেখে অনুমান করতে পারলুম না। তারই পাশে একটা শানকি গড়াগড়ি দিচ্ছে, একটা ভাত শুকিয়ে কাঠ হয়ে তলানিতে গড়াচ্ছে। তারই পাশে মলমূত্র, নোংরা দুর্গন্ধে ঘরটা ম ম করছে। দেয়ালে হেলান দিয়ে একটি হাড্ডিসার বছর তিনেকের ছেলে চোখ বন্ধ করে ধুঁকছে। ছেলেটিকে কিন্তু তবুও যে কি অদ্ভুত সুন্দর দেখাচ্ছিল সেটা আমার চোখ এড়ায়নি। কেউ না বললেও আমি চট করে বলে দিতে পারতুম এটি ওহারার সন্তান। শুনেছি স্বর্গের দেবশিশুরা অমর, কিন্তু এই মরলোকে এসে যদি তাদের কাউকে মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হতো তবে বোধহয় তার চেহারা এরকমই দেখাতো। আমি যে গলা খাঁকারি দিয়ে ঘরে ঢুকলুম, সে একবারের তরেও চোখ খুলল না। সে শক্তিটুকুও তার গেছে। অল্পক্ষণের জন্যে নীরব থেকে খান বললে, বহু বৎসর পুলিশে কাজ করে করে আমি এখন সাংদিল, পাষাণ হৃদয়। তখন সবে পুলিশে ঢুকেছি। আমি ওদিক থেকে চোখ ফেরালুম। সে আরও নিদারুণ দৃশ্য। একটা বছর দেড়েকের বাচ্চা তার মায়ের সায়া ধরে টানাটানি করছে। তারও সর্বাঙ্গে অনাহারের কঠিন ছাপ, ভালো করে কাঁদতে পর্যন্ত পারছে না। আর সে কি বিভৎস গোংড়ানো, থেকে থেকে হঠাৎ অনাহারের দুর্বলতা যেন তার গলা চেপে ধরছে আর কক করে গোংড়ানো বন্ধ হয়ে যাচ্ছে। তখনকার নীরবতা আরও বিভৎস।